안녕하세요। আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো ক্যাপাবাইটালকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এরপর কয়েক সপ্তাহ কেটে গেছে। তে সবকিছু নিয়ে এতটাই ব্যস্ত ছিল সে ভুলেই গিয়েছিল যে আজকে তাদের প্রিমিয়ারের রাত। সে আয়নার দিকে তাকালো, তার স্যুট ঠিক করলো আর একটু নার্ভাস বোধ করলো। জিমিন, কেমন লাগছে আমায়? জিমিন হাসতে হাসতে তাকে বলল, অনেক সুন্দর লাগছে। জাংকুক আপনার উপর ঝাঁপিয়ে পড়বে সবার সামনেই। কথাটা শুনে তে একটু ব্লাশ করলো। এটা কি সত্যি সেই প্রিমিয়ারের রাত? কি ঘটতে চলেছে আজকে? সে প্রচন্ড নার্ভাস। আমি সত্যি তাকে বলতে চলেছি, আমি বিশ্বাস করতে পারছি না। আমি সেই ক্লাস 12-এর পরে কখনো ভাবিনি কাউকে ভালোবাসবো, কিন্তু সত্যি আমি চেয়েছিলাম আমার জীবনে এমন কেউ থাকুক যার জন্য অন্তত আমি কিছু একটা অনুভব করব। আমি চাইনি কাউকে ভালোবাসতে, কিন্তু জাংকুক আমাকে ভুল প্রমাণ করেছে। আমি কাউকে ভালোবেসেছি অবশেষে। তুমি যদি এসবই ভাবতে থাকো তাহলে তোমাকে আজকে আর সেখানে পৌঁছাতে হবে না। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। নিজেকে এত নিখুঁত করে দেখাটা আবার বন্ধ করো। জিমিন, আমার প্রচন্ড ভয় করছে। আমি এটা করতে পারবো? আমাকে পারতেই হবে, যে করেই হোক পারতে হবে। উফ, আমি আর পারছি না। আমি আমি আর এখানে থাকবো না। চাও, তোমার সামনে থাকলে আমি আমার ধৈর্য হারিয়ে ফেলবো। সেই কবে থেকে শুরু করেছে পারবো তো পারবো তো, না পারার কি আছে, দূর বাবা বলে জিমিন সেখান থেকে চলে যায়। বাই সুইটি বলে তে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তে তার গাড়ি থেকে বেরিয়ে আসার সাথে সাথে ফ্ল্যাশ লাইট গুলো তার উপর পড়লো। সঙ্গে সঙ্গে তার দেহরক্ষীরা তাকে ঘিরে ফেললো। অসংখ্য প্রশ্ন ভেসে আসছিল, কিন্তু সে এখন কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না। যাই হোক করে কোনো রকম ভাবে সে হলের ভেতর প্রবেশ করলো আর সে একটা স্বস্তির নিঃশ্বাস নিল। তে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে, এখনো তেমন কেউ আসেনি। সবাই এলে তবেই তারা প্রেক্ষাগৃহে যাবে। তারপর সিনেমার বিষয়ে একটা প্রেস কনফারেন্স হবে আর তারপর আফটার পার্টি হবে। তখনই তে জাংকুককে সবটা বলবে। সে মনে মনে সাহস জোগাড় করে সব কথা গুছিয়ে নিল। পরিচালক তাকে দেখে ড্রিঙ্ক করার জন্য তাকে আমন্ত্রণ জানালো আর তারা আনন্দ সহকারে আড্ডা দিতে লাগলো। তে অনেক মজা করছিল আর জাংকুকের আসার অপেক্ষা করছিল। হঠাৎ তে দেখলো বাইরে সব সাংবাদিকরা হুড়োহুড়ি করছে। তে বুঝলো জাংকুক এসে গেছে। ভাবতেই তের হার্টবিট প্রচন্ড পরিমাণে বেড়ে গেল। সে তার স্যুটটা ঠিক করে জাংকুকের জন্য অপেক্ষা করতে লাগলো। তে দেখতে পেল একটা কালো স্যুট আর টার্টল নেক সোয়েটার পরা, চুলে স্টাইল করা একটা নিখুঁত বৈশিষ্ট্যযুক্ত মানুষ সেদিকে এগিয়ে আসছে। তাকে অনেক সুন্দর লাগছে, তবে তার সাথে একটা মাত্র জিনিস আলাদা ছিল, কারণ তার হাত ধরেছিল একটি মেয়ে। তে বুঝতে পারলো না এটা কে। এটা তো আয়ু নয়, এই সিনেমারও কেউ নয়, তাহলে কে? মেয়েটাকে জাংকুকের হাত শক্ত করে ধরে রাখতে দেখে সে প্রচন্ড ভয় পেল। সে জাংকুকের চোখের দিকে তাকাতে চাইছিল, কিন্তু জাংকুক কিছুতেই তার দিকে তাকালো না। তে হৃৎপিণ্ড প্রচন্ড ফাস্ট হয়ে গেল। পরিচালক বলল, ওহ তেইয়ং, এদিকে এসো, পরিচয় করে দিই। ততক্ষণে জাংকুক আর তে সামনাসামনি হয়েছে। মেয়েটা এখনো জাংকুকের হাত ধরেই আছে। এটাই তেকে বিরক্ত করার জন্য যথেষ্ট ছিল। জাংকুক কিছুতেই তের চোখের দিকে তাকাতে চাইছিল না। তেইয়ং, এ হলো আমাদের জাংকুকের গার্লফ্রেন্ড, মিস লিসা। কথাটা যেন বজ্রপাতের মতো তের মাথায় এসে পড়ল। কিছুক্ষণের জন্য সবকিছু যেন স্থির হয়ে গেল। তের চোখ অন্ধকার হয়ে এলো। নিজের শরীরটা অসাড় মনে হচ্ছিল। সে শুধু তার হৃদস্পন্দন শুনতে পেল। সে অবাক হয়ে জাংকুকের দিকে তাকালো। এর উত্তর সে জাংকুকের কাছ থেকেই চায়। অবশেষে জাংকুকও তার দিকে তাকিয়েছে। জাংকুকের চোখের এই দৃষ্টি থেকে অবাক করে দিল। তার এই চোখই তাকে সব সন্দেহের উত্তর দিয়ে দিল। হাই মিস্টার তাইয়ং, আমি লিসা। আপনার সাথে দেখা করে অনেক ভালো লাগলো। আপনার কাজের আমি অনেক বড় ভক্ত। তে তার এত প্রশংসার জবাব দিতে পারল না। সে যদি তার মুখ থেকে এখন একটা কথা বের করে চোখও ফেটে পড়বে। তার দমটা আটকে আসছিল। তে এলোমেলো ভাবে হাঁটতে শুরু করলো। সবাই অবাক হয়ে গেল। তে প্রিমিয়ারের মাঝখানেই চলে যাচ্ছিল। তে তে দাঁড়াও, আমার কথাটা একটু শোনো। তে দাঁড়ালো না। তে প্লিজ যেও না, প্লিজ দাঁড়াও। জাংকুকের এই কণ্ঠস্বরটা যেন তের কাছে কাটার মতো লাগছিল। তে কোনো রকম টলমলো পায়ে হাঁটতে হাঁটতে গাড়িতে উঠলো। যে হোক, বাড়িতে চলো, আমি আর এখানে থাকতে পারবো না। অলরেডি তার চোখ থেকে জল পড়তে শুরু হয়েছিল। তার এটা জানা উচিত ছিল। তার এত প্রত্যাশা করা কখনো উচিত হয়নি।
সে কিভাবে এমন একজনের কাছ থেকে ভালোবাসা আশা করতে পারে যার ভালোবাসা সম্পর্কে কোনো ধারণাই নেই, যে তাকে কখনো ভালোই বাসেনি, তার কাছ থেকে সে কিভাবে ভালোবাসা আশা করে? সব দোষ তারই। তে গাড়ি থেকে নামলো, গাল কান্নায় ভিজে গিয়েছে। যে হবো তার জন্য চিন্তিত ছিল, কিন্তু সে এই মুহূর্তেতে কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। সে তো সাধারণ একজন কর্মচারী, অ্যাসিস্ট্যান্ট। তে ঘরের ভিতর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পা ভাঁজ করে বসে পড়ল। জিমিন নাইট স্যুট পরে পপকর্ন খাচ্ছিল আর কিছু একটা সিরিজ দেখছিল। হঠাৎ জিমিনের চোখ পড়ে তের দিকে। তের এরকম অবস্থা দেখে তার হাত থেকে পপকর্নের বাটিটা পড়ে যায়। সে তাড়াতাড়ি তের দিকে এগিয়ে যায়। তে তে কি হয়েছে তোমার? তে ধীরে ধীরে তার দিকে তাকালো। তার চোখ অশ্রুতে ভরে গেল। তে কাঁদছো কেন? কি হয়েছে বলো না। নিজেকে আর সামলাতে পারলো না তে। জিমিনকে জড়িয়ে ধরে কান্নায় ফেটে পড়লো। জিমিন অবাক হয়ে তাকিয়ে আছে। কি হয়েছে তে? আমার জানা উচিত ছিল জিমিন, আমার জানা উচিত ছিল। সে কখনো আমায় ভালোবাসতে পারে না। তে তে চলো আমরা সোফায় বসে কথা বলি। এভাবে এখানে বসো না, ওঠো। তের চোখ পুরো লাল হয়ে গেছে। জিমিন বুঝতে পারলো সারাটা রাস্তায় সে কেঁদেছে। নিশ্চয়ই খুব খারাপ কিছু হয়েছে। তেকে নিয়ে সে সোফায় বসালো। এবার বলো। আমি আমি অপেক্ষায় ছিলাম জানো জিমিন, আমি আমি তার আসার অপেক্ষায় ছিলাম। আমি তাকে সবটা বলতে চেয়েছিলাম, কিন্তু সে সে তার বান্ধবীকে নিয়ে এসেছে জিমিন। তার অলরেডি একজন বান্ধবী আছে। জিমিনের মুখটা হা হয়ে গেল। সে রাগে ফুঁসে উঠল। ওয়েট, তার মানেটা কি? তার আগে থেকে একজন বান্ধবী ছিল, আর তারপরেও সে তোমার সাথে? জিমিন আর বলতে পারলো না। তে হাউমাউ করে কাঁদতে শুরু করলো তাকে ধরে। জিমিন সাথে সাথে তাকে জড়িয়ে ধরলো। আমি কি ভুল করেছি জিমিন? কেন সে আমার সাথে খেললো? আমি আমি কি খারাপ করেছি তার সাথে? কি মজা পেলো সে আমার সাথে এভাবে খেলা করে? সে কিভাবে আমাকে ছুঁড়ে ফেলতে পারলো? কি চেয়েছিল সে? আমি এভাবে তাকে প্রেমে পড়ি আর সে আমাকে এভাবে কষ্ট দিক? কিন্তু কেন জিমিন? আমি তো তার কোনো ক্ষতি করিনি। সে আমাকে কিভাবে এতটা বোকা বানালো? তে চিৎকার করে কাঁদছিল। কিছুক্ষণ পর তে একটু শান্ত হলো, চোখটা মুছে জিমিনের দিকে তাকালো। আমারই ভুল, শুরু থেকেই আমার তার থেকে দূরে থাকা উচিত ছিল। আমি সিনেমায় সাইন করাটা আমার অস্বীকার করা উচিত ছিল। আমার উচিত ছিল তার সাথে কখনো দেখাই না করা। তে প্লিজ বি স্ট্রং। ওই মাদার, ও তোমার যোগ্যই নয়। কিন্তু জিমিন, সে তো আমাকে বলতে পারতো বলো, যে শুধুমাত্র সে আমার সাথে ইন্টিমেট হতে চায়, আমার সাথে খেলতে চায়। এই কথাটা আমার কাছে কম খারাপ লাগতো, কিন্তু তুমি একবার সেই স্মৃতির কথাটা ভাবো। সে আমাকে কিভাবে, কেন এটা করলো সে আমার সাথে? আমি আমি তার গার্লফ্রেন্ডকে দোষ দিতে পারি না, আমি তো দোষী। তার তো কোনো দোষ নেই, সে তো আগে থেকে তার জীবনে ছিল। আমি তো মাঝখান থেকে ঢুকে পড়েছিলাম কোনো কিছু না জেনেই। আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম। জিমিন, আমার বুকে খুব ব্যথা করছে জানো। আমি আমি সেই স্মৃতিগুলো কিছুতেই ভুলতে পারছি না। আমার প্রচন্ড কষ্ট হচ্ছে জিমিন। এর কষ্ট দেখে জিমিনের চোখেও কান্না চলে এসেছে। আচ্ছা জিমিন, আমরা যেটা করেছি সেটা কি শুধুমাত্র সিনেমার একটা অংশ ছিল? সবটা কি অভিনয় ছিল? আমি তো তার সাথে অভিনয় করিনি জিমিন, কিন্তু কিন্তু আমি এটা ভুলে যাব। আমি ভাববো এটা জাস্ট আমার একটা ক্রাশ ছিল। আমি আমি কখনো তাকে ভালোবাসিনি। আমি এটা শেষ করব জিমিন, আমি এটা শেষ করব। তে জোর করে একটু হাসতে চেয়েছিল, কিন্তু তার চোখ বলে দিচ্ছিল এই হাসিটা কতটা কষ্টের। তে তে মাথাটা নিচু করে নিল। আমি তাকে ঘৃণা করি জিমিন, আমি তাকে ঘৃণা করি। তে অবিরাম কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়েছিল। জিমিন তার মাথায় হাত দিয়ে বসে কাঁদছিল। তার সব থেকে সেরা বন্ধুটার জীবনে এমন কিছু সে ভাবতেও পারে না। তে হতে পারে একজন বড় অভিনেতা, কিন্তু সে অত্যন্ত সাধারণ একজন মানুষ। পরদিন চোখে আলো পড়তে তে পিটপিট করে তাকালো। তার চোখ মুখ এখনো ফুলে আছে। টিভিটা চালু ছিল, নিউজ চ্যানেল চলছিল। শীঘ্রই খবরে তার নাম শোনা গেল। সে ক্লান্ত হয়ে খবরের দিকে তাকালো। অভিনেতা কিম তাইয়ং তার নতুন সিনেমার প্রিমিয়ারে আরেকটি স্টান্ট বের করেছেন। প্রিমিয়ারের রাতে সেখানে এসেও প্রিমিয়ার অ্যাটেন্ড না করে সে চলে গেছে। এমনকি অভিনেতা জিয়ন জাংকুক তাকে ডাকার পরেও, পরিচালক তাকে ফোন করার পরেও সে সেখানে জয়েন হয়নি। এটা কি ধরনের নাটক? তে টিভিটা বন্ধ করে দিল, ফোনটা বের করলো। যে হোক প্রায় 50টা কল করেছে, আর পরিচালক আর কলাকুশলীরাও ফোন করেছে, কিন্তু জাংকুক একটা ফোনও করেনি। অবশ্য জাংকুকের কাছ থেকে আর কি বা আশা করতে পারে? সে কেনই বা তাকে ফোন করবে?
আর সত্যি বলতে সে আর তাকে দেখতেও চায় না। উফ, তুমি ঘুম থেকে উঠলে? এই নাও, আমি তোমার জন্য তোমার পছন্দের স্ট্রবেরি হুইপ ক্রিম প্যানকেক বানিয়েছি, চলো আমরা খাই। আমার ইচ্ছা করছে না জিমিন, আমি উপরে গেলাম। আচ্ছা ঠিক আছে বলে সে আবার রান্নাঘরে চলে গেল। তে উপরে উঠতেই যাচ্ছিল, তখনই বেলটা বেজে উঠলো। তে, তুমি দরজাটা খুলতে পারো? আচ্ছা আমি দেখছি। সে ক্লান্ত পায়ে দরজার দিকে হেঁটে গেল, দরজাটা খুলে বলল, হ্যাঁ কে? সে আর কিছু বলতে পারলো না, কারণ সামনে জাংকুক দাঁড়িয়েছিল আর তার চোখ মুখের অঙ্গি ভঙ্গি এমন যেন সে কিছুই করেনি। একসময় এই চোখগুলো দেখে আদর করতো, আর এখন তার কাছে এটা তুচ্ছ লাগছে। তার দিকে তাকিয়ে তার হৃদয়টা ব্যথা করলো, চোখের জলটা আসতে লাগলো। কি চাই? চলে যান এখান থেকে বলে দরজাটা বন্ধ করতেই যাচ্ছিল, জাংকুক আটকালো। তেয়ং, আমার কথাটা তো শোনো। শোনার বাকি আছে কিছু? কি শুনবো? কি গল্প শুনবো বলো? তুমি আমাকে কিভাবে খেলেছো সেই গল্প? তে কাঁদতে চাইছিল, কিন্তু জাংকুকের সামনে সে দুর্বল দেখাতে চায় না। তার এই চোখের জল প্রকাশ করে দেবে সে জাংকুকে কতটা ভালোবাসে। জাংকুক তের কবজিটা ধরলো, তের প্রচন্ড ঘৃণা লাগছে তার হাতের ছোঁয়া। তে এক ঝটকা দিয়ে সেটাকে ছাড়িয়ে নিল। জাংকুক অবাক হলেও কিছু বলল না। তেয়ং প্লিজ, আমার কথাটা একবার শোনো। হ্যাঁ সত্যি যে আমার একটা বান্ধবী ছিল, আমি এটা অস্বীকার করব না। আমি তোমাকে প্রথমে ঘৃণা করতাম, প্রচন্ড ঘৃণা করতাম। তুমি যেভাবে তোমার কাজে ভালো ছিলে, তোমার সবাইকে সব সময় খুশি ভাবে আনন্দ ভাবে মেলামেশা করতে, আমি পারতাম না। তোমার এই হাসিটা আমার পছন্দ হতো না। আমি চেয়েছিলাম আমার মতো তোমাকে তৈরি করতে। লোকে আমাকে রুড বলে, খারাপ ছেলে বলে, আমি সবার সাথে খারাপ ব্যবহার করি। আমি তোমার মধ্যেও সেটাই দেখতে চেয়েছিলাম। যখন সবাই তোমার প্রশংসা করতো আমার সামনে, আমার প্রচন্ড রাগ হতো। আমি তোমার কাছ থেকে তোমার ওই হাসিটা কেড়ে নিতে চেয়েছিলাম। আমি জানি না আমি কেন চেয়েছিলাম। আমি তোমাকে উত্তপ্ত করতে চেয়েছিলাম। তোমার ওই ভালো মানুষের মুখোশটা থেকে তোমাকে টেনে ছিঁড়ে বার করতে চেয়েছিলাম। তোমাকে আগোছালো করে ফেলতে চেয়েছিলাম। তোমার মুখের ওই বিরক্ত ভাবটা আমাকে অনেকটা সন্তুষ্ট করতো। কিন্তু যখন ভূমিতে আমরা অনুশীলন করার জন্য রাত কাটালাম, তোমাকে প্রথম চুমু খেলাম, আমার মধ্যে অন্যরকম একটা দোলা দিয়েছিল। আমাকে আমাকে আরো কৌতূহলী করে তুলেছিল। তুমি এত কেন ভালো সেই কারণটা আমি জানতে চেয়েছিলাম। তোমার কাছে থাকতে চেয়েছিলাম। আমার মনের মধ্যে একটা অনুভূতির সৃষ্টি হয়েছিল। আমি সেই অনুভূতিগুলোকে উপেক্ষা করার জন্য তোমাকে জ্বালাতন করতে শুরু করি। আমার দিকে একবার তাকাও তেয়ং, আমার মুখটা একবার দেখো। যতটা কষ্ট তুমি পাচ্ছ ততটা কষ্টই আমিও পাচ্ছি। সেদিন যখন রাতের বেলা আমি ঘুমিয়ে পড়ার পর তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলে, আমি ভয় পেয়েছিলাম তোমাকে সত্যিটা জানাতে। আমি নিজেও এটার মুখোমুখি হতে চাইনি। আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছিলাম, কিন্তু হয় আমার সময় ভুল ছিল, আর না হয় সাহস নড়বড়ে ছিল। আমি তোমাকে বলতে পারিনি। সবকিছু খারাপ হওয়ার আগে আমি তোমাকে জানাতে পারিনি। বাড়িতে পৌঁছানোর পর আমি লিসাকে অস্বীকারও করেছিলাম। আমি বলেছিলাম যে আমাদের সম্পর্কটাকে আমি কিছুতেই সবার সামনে আনবো না। আমি তাকে ব্রেকআপ করতেও বলেছিলাম, কিন্তু সে আমাকে ব্ল্যাকমেল করেছিল। সে বলেছিল এই সিনেমাটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাকে তাকে প্রকাশ্যে আনতেই হবে, নইলে এই সিনেমা সে কিছুতেই প্রকাশিত হতে দেবে না। আর এটার পরে শুধু আমাদের লস হতো তাই নয়, আমি চাইনি আমাদের এই সিনেমাটা বন্ধ হোক কোনোভাবে। এই সিনেমাটার সাথে আমার অনেক কিছু জড়িয়ে আছে তোমার সাথে আমার পরিচয় হওয়া, জড়িয়ে আছে আমাদের অনেক মিষ্টি মধুর স্মৃতি। আমি চাইনি এটা কোনোভাবে নষ্ট করতে। আমি ক্রমাগত নিজের সাথে যুদ্ধ করে চলেছিলাম। প্রিমিয়ারে এসে আমি তোমার মুখের দিকে তাকাতে পারিনি, কারণ আমি তোমার ওই ভাঙা মুখটা দেখতে পারতাম না। কিন্তু অবশেষে যখন তোমার মুখের দিকে তাকিয়ে তোমার বিবর্ণ মুখটা দেখেছিলাম, আমি অনেক কষ্ট পেয়েছি। ওটা আমার হৃদয়কে আঘাত করেছে। আমি প্রিমিয়ারের পরেই তার সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করেছি। আমি যা করেছি শুধু আমাদের এই সিনেমাটাকে বাঁচাতে করেছি। আমি সত্যি বোকা, আমি একটা গাধা। একটা সিনেমাকে বাঁচাতে গিয়ে আমি তোমাকেই হারিয়ে ফেলেছি। আমি জানি না জাংকুক আপনি এখনো অভিনয় করছেন কিনা, তাই প্লিজ দয়া করে থামুন। আমি অভিনয় করছি না তেয়ং, আমি সত্যি তোমায় ভালোবাসি আমি তোমায়। প্লিজ জাংকুক এমনটা করবেন না। আপনার এসব তৈরি করা গল্প আমাকে আরো অসুস্থ করে তুলছে। তেয়া নিজেকে আটকে রাখতে পারে না, কাঁদতে কাঁদতে মাটির উপরেই ভেঙে পড়ে। জাংকুক তার কাছে পৌঁছানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু তার আগেই জিমিনের হাতটা তাকে সরিয়ে দেয়। প্লিজ মিস্টার জিয়ন, এমনটা করবেন না। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু প্লিজ
বলে সে একটা হাসি দিয়ে দরজাটা বন্ধ করে নেয়। এটা অনেক বেদনার একটা হাসি ছিল, যার জন্য এটা মৃত্যুর সমান। জিমিন কাঁদতে কাঁদতে তেয়ংকে জড়িয়ে ধরলো। আমি তাকে বিশ্বাস করতে চাই না জিমিন, চাই না আমি তাকে বিশ্বাস করতে। এই মুহূর্তে পরিচালক ফোন করলো। তের অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরতে সে বাধ্য হলো। গলাটাকে স্বাভাবিক করে বলল, হ্যাঁ বলুন। কালকের প্রিমিয়ারটা তো হয়নি, তাই আমরা ঠিক করেছি আজকেই আবার প্রিমিয়ারের প্রেস কনফারেন্স হবে, তাই প্লিজ আজকে পৌঁছে যেও। আজ আর কোনো রকম আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই যাব। বলে ফোনটা কেটে তে একটা গভীর শ্বাস নিল। নিজেকে একবার আয়নায় দেখলো। দরজার ওপারে এখনো জাংকুক বসে আছে। তার চোখেও প্রচন্ড পরিমাণে জল। সে যে কিছুতেই তেকে তার সত্যিটা বিশ্বাস করাতে পারছে না। এটাই অবশ্য স্বাভাবিক, এটাই তার প্রাপ্য। শেষ পর্যন্ত সে উঠে দাঁড়ালো আর একবার দরজার দিকে তাকিয়ে সেও গাড়ি নিয়ে বেরিয়ে গেল। তাকেও আজ প্রিমিয়ারে পৌঁছতে হবে। সে মনে মনে এটুকুই ভাবলো, অন্তত সেখানে তেয়ং যদি আসে তার সাথে অবশ্যই তার কথা হবে। সে আবার তাকে সবটা বোঝানোর চেষ্টা করবে। এত সহজে সে কিছুতেই হার মানবে না। যে হোক, আমি রেডি, চলো। এদিকে দেখুন, আজকে ব্রেকিং নিউজ, অভিনেতা জিয়ন জাংকুক বলেছে তার সাথে নাকি লিসার আর কোনো সম্পর্কই নেই, তা আবার আজকে প্রিমিয়ারের আগেই। সো হোয়াট, যে হোক, এসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই, চলো আমাদের যেতে হবে। সে সেখানে গিয়ে পৌঁছালো। তার সামনে হাজার হাজার আলো জ্বলে উঠলো। সে বিল্ডিং এ প্রবেশ করলো। সে মিডিয়ার দিকে তাকিয়ে একটু হাসলো। মিডিয়া তাকে নিয়ে অনেক প্রশ্ন করছে। সে কোনো রকমে সেখান থেকে ভেতরে গিয়ে পরিচালকের পাশের সিটে বসলো। তুমি এখন ঠিক আছো তাইয়ং? তে হেসে মাথা নাড়ল। হ্যাঁ, এখন আমি ঠিক আছি। কিছুক্ষণ পরেই তাদের চোখ পড়লো জাংকুকের দিকে। সে সবেমাত্র হলে প্রবেশ করেছে। তে স্বাভাবিকভাবেই জাংকুকের দিকে তাকালো, কিন্তু জাংকুক শুধু তের দিকেই তাকিয়ে আছে। তে মনে মনে ভাবলো, আমাকে এটা অতিক্রম করতেই হবে, আর আমি ঠিক পারবো। জাংকুক একটু ভয় পাচ্ছে, তবুও সে মিডিয়ার দিকে তাকিয়ে হাসলো আর তের পাশে এসে বসলো। এখন প্রেস কনফারেন্স শুরু হবে। সাংবাদিকরা প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করলো। মিস্টার কিম, প্রথমে আমরা আপনাকে এই সিনেমাটা সম্পর্কে অভিনন্দন জানাতে চাই। তে একটু হাসলো। হ্যাঁ, এই সবটাই আমার কাছে নতুন। আমি আমার সহকারীর কাছ থেকে একটা ফোন পেয়েছিলাম যে আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, আর আমার পরিবার আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, তাই আমাকে কালকে সেখান থেকে চলে যেতে হয়েছিল, তার জন্য সরি। ওহ, সো স্যাড। এবার আমরা মিস্টার জিয়নের কাছে যাব। আমি জানি এটি একটি ব্যক্তিগত প্রশ্ন, তবুও আমরা কি জানতে পারি আপনি হঠাৎ করে মিস লিসাকে কেন ছেড়ে দিলেন? আই এম সরি, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, আর আমি অনেক ভুল করেছি যেগুলো সংশোধন করতে চাই। কথাটা শুনে সবাই একে অপরের সাথে ফিসফিস করা শুরু করলো। তেয়ং তার দিকে একবারও তাকায়নি, সে মিডিয়ার দিকেই তাকিয়েছিল। তারা আবার তেয়ংকে প্রশ্ন করলো, আচ্ছা, আপনারা দুজন একসাথে কাজ করেছেন, অভিজ্ঞতা কেমন ছিল? এটা সত্যিই চমৎকার ছিল। আমরা সত্যিই ভালো বন্ধু হয়েছি আর প্রচুর ক্যাফে পরিদর্শনও করেছি। যদিও আমার ওজন কিছুটা বেড়ে গেছে, কারণ জাংকুক আমাকে প্রচুর মিষ্টি খেতে বাধ্য করেছে। বলে সে একটা হাসলো। যাই হোক, সে আমাকে অনেক কিছু শিখিয়েছে, অভিনয় সম্পর্কে, জীবন সম্পর্কে। তার সাথে কাজ করা সত্যিই দুর্দান্ত ছিল। আমি এটা চিরকাল মনে রাখবো। তে উত্তর দিয়ে থামলো। জাংকুক তখনও তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তার হৃদয়টা ব্যথা করছিল। তে তার সম্পর্কে অনেক ভালো কথা বলেছিল, কিন্তু তবুও যেন তার মনটা কাচের টুকরোর মতো টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। কারণ তেয়ংয়ের চোখের ভাষা জাংকুক ছাড়া কেউই বুঝতে পারছিল না সে জাংকুককে ঠিক কি বলতে চাইছিল। সো গাইস, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।